মঙ্গল। নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল। মঙ্গল আমরা 616 নাম্বার রিঙ্কু বড়ুয়া পড়েন। উপাসক যদিত বাবা আপনি বই থেকে দেখেন, রিঙ্কু বড়ুয়া তো অ্যাপস থেকে পড়বে তো মানে কথা বলছেন আপনি অ্যাপস থেকে দেখেন, রিঙ্কু বড়ুয়া তো পড়বে যে বই থেকে। কত নাম্বার? 616। 616 এটা কি ত্রিকে? ত্রিক না, দুকে। দুকের মধ্যে রূপায়তন। আমরা এতক্ষণ ওই পঞ্চপ্রসাদে ছিলাম, এখন ঠিক আছে পঞ্চপ্রসাদের ওগুলো আমরা পড়ি নাই আর কি। হ্যাঁ 616 ওই রিঙ্কু বড়ুয়া পড়তেছে না। ও আচ্ছা, মোবাইলে পেজ না নাম্বার 616 হ্যাঁ নাম্বারে 314 নম্বর পেজ অথবা 287 না ভুল হচ্ছে 97 616। সেই রূপ আয়তন কি রূপে হইয়া থাকে? যেই রূপ চারি প্রকার মহাভূতকে গ্রহণ করিয়া বর্ণনিভ সপ্রমাণে বাধাযুক্ত নীল পীত লোহিত শ্বেত কাল মঞ্জিষ্টা হরিত বা হলদে বর্ণের আম্রকুল বর্ণ দীর্ঘ হৃষ অনু স্থিল চক্রকার পরিমণ্ডল বা গোলাকার চতুরাংশ বা চতুষ্কোণ ষড়কোণ অষ্টকোণ ষোলকোণ নির্ম স্থল ছায়া সূর্যলোক আলোক অন্ধকার মেঘ বা আকাশ তুষার ধূম্র রাজ চন্দ্রমণ্ডল বর্ণনিভ সূর্যমণ্ডল বর্ণনিভ তারকা সদৃশ্য বর্ণনিভ দর্পণ মণ্ডল বর্ণনিভ মণি শঙ্খ মুক্তা বৈদুর্য বর্ণনিভ স্বর্ণ রৌপ্য বর্ণনিভ আর অন্যান্য যাহা কিছু রূপ বা বস্তু আকার চারি প্রকার মহাভূতকে গ্রহণ করিয়া সপ্রমাণ বাধাযুক্ত বর্ণনিভ বা বর্ণ সদৃশ
রহি আছে সেই সব সপ্রমাণ বাধাযুক্ত রূপকে অপ্রমাণ বাধাযুক্ত চক্ষু দ্বারা দেখিয়াছে অথবা দেখে অথবা দেখিবে অথবা দেখিয়া থাকে, ইহাই রূপ, ইহাই রূপায়তন, ইহাই রূপধাতু, ইহাই সেই রূপ আয়তন। নামটি উপাসক অ্যাপস থেকে অ্যাপসের মধ্যে কিরকম আছে দেখেন তো। এক্সের মধ্যে বলতে এগুলো একটু সহজ করে দিচ্ছি আর কি, অক্ষরগুলো বোঝানোর জন্য। একই আকার আছে, শুধু একটু ওখান থেকে কিছু কিছু তুলে পারছে আর কি। ওয়েবসাইটটা একটু পড়েন। না ওইখানে অক্ষরগুলো সহজ করে দেওয়া হয়েছে বলতেছে আর কি। এখানে বলা হচ্ছে যেই রূপ চার মহাভূত উৎপন্ন বর্ণ প্রভা স্বনিদর্শন স্বপ্রতীক নীল হলুদ লাল সাদা কালো হালকা লাল অর্থাৎ মঞ্জিষ্টা অর্থাৎ নীল হলুদ লাল সাদা এই রংগুলোর মিশ্রিত রংকে বলা হচ্ছে হালকা লাল। আচ্ছা, হালকা সবুজাভ হলদে হলদে রং, কচি আমের রং, লম্বা বেটে ছোট বড় গোল মুরগির ডিমের মতো গোলাকার 4 অংশযুক্ত 6 অংশযুক্ত 8 অংশযুক্ত 16 অংশযুক্ত নিচ স্থল ছায়া রোদ আলো অন্ধকার কালো মেঘ হিম বা তুষার হিম বা তুষার ধোয়া ময়লা চন্দ্রমণ্ডলীর বর্ণপ্রভা সূর্যমণ্ডলীর বর্ণপ্রভা স্বর্গের দেবতাদের বিমান তথা দিব্য প্রাসাদের অর্থাৎ তারকা রূপানাং বর্ণপ্রভা কাংসের তৈরি জিনিসের আসাদ মণ্ডলস্থ বর্ণপ্রভা মণিমুক্তা বৈদুর্যের বর্ণপ্রভা সোনার উপর বর্ণপ্রভা অর্থাৎ 4 মহাভূত উৎপন্ন হয়েছে এমন বর্ণপ্রভা স্বনিদর্শন স্বপ্রতীক অন্য যা কিছু রূপ আছে যেই স্বনিদর্শন স্বপ্রতীক রূপকে স্বনিদর্শন স্বপ্রতীক চোখ দিয়ে দেখেছিল দেখে দেখবে বা চক্ষুপথের উপস্থিত হলেই দেখা যাবে এটাই রূপ, এটাই রূপায়তন, এটাই রূপধাতু, এটাই হচ্ছে সেই রূপ আয়তন রূপ। আমরা এক লাইন করে তাহলে আলোচনা করে যাই না। যেই রূপ চারি প্রকার মহাভূতকে গ্রহণ করিয়া বর্ণ নির্ভর, এটা অ্যাপসের মধ্যে কি লেখা আছে যে বর্ণপ্রভা অর্থাৎ বর্ণের মানে বর্ণযুক্ত এই কথা তো নাকি? বর্ণ নিভ বই আছে। বর্ণ মানে কি? বর্ণ হচ্ছে একটা কালার, তাই না? আমরা মানে বর্ণ গন্ধ শব্দ ও যেরকম ই করে পড়ছি না, হ্যাঁ, এটা দুটি থাকবে রূপের। তাহলে ওই বর্ণের ওই ওগুলোর প্রভাব বলতে এটা বিভিন্ন কালারের একটা প্রভাব যুক্ত হতে পারে এরকম কিছু। তারপরে সপ্রমাণে হচ্ছে যে কি এটা প্রমাণ করা যায়, এটার অস্তিত্ব প্রমাণ করা যায়। তারপরে বাধাযুক্ত কথাটা এখানে এভাবে বললে আমাদের সরাসরি জিনিসটা আসবে না, সব প্রতীকও বললে এটা ঠিক থাকবে। সব প্রতীকও বললেও ওইভাবে বুঝতে হবে, অর্থাৎ চক্ষু আয়তনের সঙ্গে এই বর্ণের সংস্পর্শন হওয়ার যোগ্য।
এটাকেই বাদ বলা হয়। এই বাদটা সপ্রতিগর প্রতিশব্দ হিসেবেই তো এসছে নাকি? বাধাযুক্ত নীল, এটা তো বলতে ক্লিয়ার হচ্ছে না। বাধাযুক্ত নীলটা আলাদা। বাধাযুক্ত এই আচ্ছা, কথাটা হ্যাঁ। আসছে যে সপ্রতিগ থেকে। দেখেন তো এটা ঠিক কিনা। আমি আগে থেকে খেয়াল করে আসছি তো। হ্যাঁ, সপ্রতিগ থেকে তো বলতে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। অর্থাৎ এটা সংঘর্ষণ হওয়ার যোগ্য। বাধাযুক্ত, মানে এখানে বাধাযুক্ত বলা হচ্ছে এখানে। ঠিক আছে, এটা বাধাযুক্ত আর কি। হুম। বাধাযুক্ত সংঘর্ষণ হওয়ার যোগ্য বিষয়। আচ্ছা। তারপরে হচ্ছে যে আরেকটা সপ্রমাণে বাধাযুক্ত। এবার কালারের কথা বলা হচ্ছে, আলাদা আলাদা করে বিভিন্ন কালার হতে পারে। নীলও হতে পারে, পীতও হতে পারে, লোহিতও হতে পারে, শ্বেতও হতে পারে, কালোও হতে পারে, মঞ্জিষ্টাও হতে পারে, হরিত বা হলদে হতে পারে, হলদে বর্ণের, অর্থাৎ আম্র কোন বর্ণ, আমের রঙের মতো আর কি বলতে। আমের রঙের মতো, দীর্ঘ হস্য রং দেওয়ার তেমন কোনো ইয়ে নাই, তারপরে কয়েকটা রং দিয়েছে। রঙের কি কোনো শেষ আছে? উদাহরণ দিয়েছে। হ্যাঁ, চক্ষুপাতে কি কি উৎপন্ন হয় এগুলো আর কি। আচ্ছা, তো দীর্ঘ ও থাকে, হর্ষও থাকে, বাটিও থাকে, অনু স্থূল চক্রাকার মানে গোল, পরিমণ্ডল তাও গোল, চতুরাংশ মানে চার কোণা জাতীয় আর কি। চার অংশ বলতে এটা বাক্সের মতো, এটা বাক্স। আর চতুষ্কোণ হচ্ছে যে চার কোণা শুধু। তারপরে ষড়কোণ, 6 কোণা, অষ্টকোণ, 8 কোণা, ষোলকোণ, নিম্ন স্থল ছায়া, অন্ধকার, নিম্নস্থল ছায়া, সূর্যলোক। ছায়াটাও রূপ বলা হচ্ছে, বুঝছেন? ছায়াটাকেও। এখন ছায়াটাকে যদি রূপ বলে, কালো না বানতে এরকম রূপ হইতে পারবে না। কালো ছায়া। আচ্ছা, এটা কালো তো না, কালার তো এটা। আচ্ছা, তারপরে হচ্ছে যে সূর্যলোক, আলোটাও রূপ, সূর্যটাও রূপ। অন্ধকার, এটাও রূপ। ওই তো ছায়াটা অন্ধকার না, সেই দৃষ্টিকোণ থেকে ঠিকই আছে। তারপরে অন্ধকারটা কালো আর কি। আর মেঘ, এটাও রূপ, ঠিক আছে। আকাশ, তুষার, আকাশকেও রূপ বলা হচ্ছে, আকাশ ধাতু। মেঘ বা আকাশ বলতে। হ্যাঁ, মেঘ বা আকাশ। মেঘ জিনিস আলাদা, আকাশ জিনিস তো আলাদা, তো এটা কেমনে হবে? হবে না। আমরা আকাশে মেঘ দেখা যায় আমাদের উপরে ই করছে আর কি, এটা পাশাপাশি আছে বলে দেখছে আর কি। মেঘ বা আকাশ, তারপরও মেঘ আলাদা জিনিস, আকাশ আলাদা জিনিস। আকাশ আলাদা জিনিস। হ্যাঁ, অবশ্যই।
মেঘ বা আকাশ, বা হলে না হবে না। তারপরে তুষার, তারপরে তুষার তো চিনছেন, তারপরে ধূম্রজ। ধূম্রজ মানে বুঝছেন? দোয়া মানে বজ্রপাত মনে হয়। না, ধূম্রজ মানে ময়লা হচ্ছে যে ময়লা এখানে তো ময়লা আছে। ময়লা, ধুলা, উড়ন্ত ধুলাবালি আর কি। এখানে রজটা কি হচ্ছে বলতে? রজ মানে কাঁচরা, ময়লা। বিসর্গ আছে সেখানে জিজ্ঞেস করছে। হ্যাঁ, রজ মানে হচ্ছে যে ময়লা বা কাঁচরা, এরকম বিসর্গ থাকলে আর কি। তারপর হচ্ছে চন্দ্রমণ্ডল বর্ণ নির্ভর। চন্দ্রমণ্ডল মানে ওই চাঁদকে বোঝানো হচ্ছে, এটাও রূপ। সূর্য মণ্ডল বর্ণ নির্ভর, অর্থাৎ চাঁদের একটা বর্ণ যে আভা, এটাকে বলা হচ্ছে। অ্যাপসের মধ্যে কি লেখা আছে যে চাঁদেরটা? চন্দ্রমনে বর্ণপ্রভা আর কি, বর্ণপ্রভা। আর সূর্য বর্ণপ্রভা, তারকা সদৃশ্য বর্ণপ্রভা। তারপরে দর্পণ, দর্পণ মণ্ডল বর্ণপ্রভা। এটা দর্পণ মণ্ডল মানে তো হচ্ছে আয়না। অ্যাপসে কি আছে যে এটা দর্পণ মণ্ডলের জায়গায়? বান্তে এখানে তো অ্যাপসে তো এরকমই, এখানে আছে চন্দ্রমণ্ডলের প্রভা, বর্ণপ্রভা, সূর্যমণ্ডলের বর্ণপ্রভা, স্বর্গের দেবপুত্রদের বিমান তথা দিব্যপ্রসাদের বর্ণপ্রভা, কাংসের তৈরি জিনিসের বর্ণপ্রভা। ঠিক আছে, তো এটা আরই মণিমুক্ত বৈদুর্যের বর্ণপ্রভা, ওই বর্ণপ্রভা, কাংসের তৈরি জিনিসের বর্ণপ্রভা। আসাদ মণ্ডলস্থ বলা হচ্ছে, কাংসেরটা আসাদ মণ্ডলস্থ। অর্থাৎ এখানে এই দর্পণ যেভাবে বলতেছে, দর্পণ মানে আমরা প্রতিচ্ছবি যেখানে দেখতে পাই, দর্পণ মানে তো ওইটাই বলতে। হ্যাঁ। তারপরে মণিশঙ্খ, মণিশঙ্খ মুক্তা, বৈদুর্য প্রভা, মণিমুক্তা বৈদুর্যের বর্ণপ্রভা, হ্যাঁ এরকম আর কি। স্বর্ণ রৌপ্য প্রভা। বৈদুর্য মানে কি? বৈদুর্য হচ্ছে যে এটা অত্যন্ত দামি একটা মণিমুক্তার মতো একটা জিনিস। তৎকালীন সময়ে রাজারা ব্যবহার করত। এই বৈদুর্য মণিগুলো করে থাকলে কারেন্টের লাইট টুইট এগুলো লাগে না আর কি, ওগুলো দিয়ে ঘর আলোকিত থাকে। ওইটা কোন আর্থিক কি জানি বলে তো, মণি মুক্তা বৈদুর্য বলতে এগুলো একই জিনিস, তবে বৈদুর্য মণি অত্যন্ত পাওয়ারফুল, হ্যাঁ অত্যন্ত দামি। তবে ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো প্রায় ধনী ব্যক্তিত্বদের কাছে আছে, থাকে। বর্তমানে আছে বন্ধ এগুলো? হ্যাঁ হ্যাঁ আছে তো, থাকবে না কেন, এগুলো তো হারিয়ে যায়নি। এগুলো দিয়ে ইয়ে হয়, হীরা নাকি বলতে? হীরা বলে অনেক সময়, এক জাতীয় এগুলো এক জাতীয় ডায়মন্ড, ঠিক আছে, এক জাতীয় ডায়মন্ড। ডায়মন্ডের তো কত হাজার লক্ষ রকমের আছে না? আচ্ছা যাও, এগুলো এক জাতীয় ডায়মন্ড আর কি। আচ্ছা যাই হোক, বৈদুর্য এটার আভা, তারপরে রৌপ্য, আর অন্য যাহা কিছু রূপ বা বস্তু আকার চারি প্রকার মহাভূতকে গ্রহণ করিয়া সপ্রমাণ বাধাযুক্ত বর্ণ আভা বর্ণ সদৃশ্য রহিয়াছে, সেই সব সপ্রমাণ বাধাযুক্ত রূপকে অপ্রমাণ বাধাযুক্ত চক্ষু দ্বারা, ওই অপ্রমাণ বলা হচ্ছে কেন বুঝছেন? অর্থাৎ
প্রসাদ রূপকে, চক্ষু প্রসাদকে এখানে অপ্রমাণ বলা হচ্ছে, প্রমাণ করা যায় না। আর এই রূপকে প্রমাণ করা যায়। উপাসক বুঝছেন? হ্যাঁ বান্তে। অপ্রমাণ বাধাযুক্ত চক্ষু দ্বারা দেখিয়াছে অথবা দেখে অথবা দেখিবে, দেখিয়া থাকে, ইহাই রূপ। ইহাই রূপায়তন, ইহাই রূপধাতু, ইহাই রূপ আয়তন, ইহাই সেই রূপায়তন। আচ্ছা উপাসক সুকুমার বাবু, আমরা অর্থ সংগ্রহের মধ্যে যে রূপ পড়ছিলাম, এই অবস্থার রূপটা, রূপ কাহাকে বলে পড়তে গিয়ে আমরা যেটা পড়ছিলাম, এখানে কিন্তু পুরো 28 প্রকারের রূপ সবগুলো চলে আসছে। আসছে নাকি আসে নাই? এই বানতে বাহ্যিক গুলো সবগুলো চলে আসছে বানতে। আধ্যাত্মিক কথা তো এই এখন তো এমনি আধ্যাত্মিক রূপ তো আমরা পড়ে ফেলছি এখন, এগুলো তো এখন বাহ্যিক রূপগুলো পড়তেছি আর কি। উপাসক কি বলতে চাইছিলেন? এই রূপায়তনটা হচ্ছে এটা চক্ষু প্রসাদের না? হ্যাঁ, চক্ষু প্রসাদের সঙ্গে রূপায়তন। সংঘর্ষিত হয়, দেখে আর কি, চক্ষু প্রসাদ দ্বারা এটা দেখে, এগুলো দেখে। মানে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু দেখি, সবকিছু, এরকম কিছুই, এগুলো সবকিছু এই কর্ম এগুলোর মধ্যে আছে আর কি, যেগুলো প্রমাণ করা আর যায়। কি বেশি আছে যেগুলো প্রমাণ করা যায় আর কি। এগুলো জাস্ট লেখছে আর কি, কিছুটা তো শেষ নাই। উদাহরণ দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ অবশ্যই শেষ নাই, আর কি। এই জন্য আয়তন হয়েছে। তাহলে এটা আমরা মোটামুটি বুঝলাম না? আর আলোচনা দরকার আছে? না। উপাসিকা পাপড়ি বড়ুয়া 617 পড়েন। থেকে অ্যাপস থেকে পড়বে, বই থেকে? অ্যাপস থেকে। ওয়েব থেকে ধরো। হ্যাঁ, অ্যাপস এর ইয়াগুলো সোজা, অর্থগুলো ওটা তো প্রায় সেম মনে হয়। যাও ওখানে পড়ুক একই, এটা বানতে ওইভাবেই আর কি। রূপের চক্কর চারটা, রূপের চারটা, এভাবে। যেই সেই রূপ আয়তন, রূপ কি রকম? যেই রূপ চার মহাভূত হতে উৎপন্ন, বর্ণপ্রভা, স্বনিদর্শন, সপ্রতীক, নীল, হলুদ, লাল, সাদা, কালো, হালকা লাল, মঞ্জিষ্ঠা অর্থাৎ নীল, হলুদ, লাল, সাদা এই রংগুলোর মিশ্রিত রং। হালকা সবুজা হলদে, হলদে রং, কচি আমের রং, লম্বা, বেটে, ছোট, বড়, গোল, মুরগির ডিমের মতো গোলাকার, 4 অংশযুক্ত, 6 অংশযুক্ত, 8 অংশযুক্ত, 16 অংশযুক্ত, নিচ, স্থল, ছায়া, রোদ, আলো, অন্ধকার, কালো, কালো মেঘ, হিম বা তুষার, ধোঁয়া, ময়লা, চন্দ্রমণ্ডলের বর্ণপ্রভা, সূর্যমণ্ডলের বর্ণপ্রভা, স্বর্গের দেবপুত্রদের বিমান তথা দিব্য প্রাসাদের বর্ণপ্রভা, কাচের তৈরি জিনিসের বর্ণপ্রভা, মণিমুক্তা বৈদুর্যের বর্ণপ্রভা, সোনার উপর বর্ণপ্রভা, অথবা 4 মহাভূত হতে উৎপন্ন হয়েছে এমন বর্ণপ্রভা, স্বনিদর্শন, সপ্রতীক, অন্য যা কিছু রূপ আছে, যেই স্বনিদর্শন সপ্রতীক রূপের মাঝে স্বনিদর্শন সপ্রতীক চোখকে আঘাত করেছিল, আঘাত করে, আঘাত করবে, বা চক্ষুপথে রূপ উপস্থিত হলে আঘাত করে থাকে, এটাই রূপ, এটাই রূপায়তন, এটাই রূপধাতু, এই হচ্ছে
সেই রূপায়তন রূপ। আগেরটা আর এটার মধ্যে কোনো ব্যবধান খুঁজে পাওয়া গেল? বানতে একটু আছে তো। কোনটা? এটা আগে দেখতে, দেখার পরে আঘাত করছে, আঘাত করার পরে তারপরে হবে যে আহত হয়েছে। হুম তারপরে হচ্ছে যে 19 নম্বরে হচ্ছে যে একদম স্পর্শ আহত হইয়ার পরে সংস্পর্শ হয়েছে, সংস্পর্শ হয়েছে আর কি। এভাবে মানে রূপ শব্দ গন্ধ রস স্পর্শ চারটার। অর্থাৎ যা কিছু চোখে দেখা যায়, সব প্রমাণ করা যায়, এগুলোই সবগুলো রূপ, রূপায়তন। হ্যাঁ, দেখার যোগ্য সেটাও রূপ। তারপরে দেখে ফেলেছে এভাবেই বলা হচ্ছে তো না? দেখার যোগ্য, তারপরে দেখেছে, অথবা দেখিবে, অথবা দেখা হয়ে গেছে, যেভাবে হবে মানে এটা না মানে ঠিক সেরকমই না, ঠিক সেরকম না। এইখানে আমরা প্রথমটার থেকে আমরা দেখি চক্ষুপথে রূপ উপস্থিত হলেই দেখা যাবে, এটা হচ্ছে প্রথম দেখা যাবে সেটা রূপ। প্রথমে দেখেছিল দাদা, হ্যাঁ, দেখেছিল, দেখবে এবং দেখা যাবে। হ্যাঁ সেটা কি, হ্যাঁ দেখার এটাই হচ্ছে যে আঘাত পাবে, তারপর হচ্ছে যে ওই দেখার পরে এই রূপের মধ্যে হচ্ছে যে ওই আঘাত হবে আর কি। আচ্ছা এখানে মনে হয় আঘাত করে মানতে প্রথম একটা বলা হচ্ছে দেখেছিল, দেখে দেখবে। দেখেছিল হলো দেখে ফেলেছে, তখন না দেখেছিল হলো এটা ফার্স্ট মানে ফিউচার টেন্স, ফার্স্ট ফ্রেজ আছে। আর বলছে দেখে, তার মানে প্রেজেন্ট, আর বলছে দেখবে ফিউচার। এখানে তিনটাই চলে আসছে, তিনটাই হয়ে যায়, তাহলে তো মানতে ঠিক হচ্ছে না, ঠিক আছে, সব উল্টা পাল্টা বলতেছি আর কি। তারপরে 18 মধ্যেও একই কথা না? তারপরে মধ্যে হচ্ছে আপনার আঘাত করে, আঘাতের কথা বলা হচ্ছে, আঘাত করেছিল, আঘাত করে, আঘাত করবে। এখানে কিন্তু প্রথমে ফার্স্ট বলতেছে, প্রেজেন্ট বলতেছে, ফিউচার বলতেছে, তিনটা কিন্তু বলতেছে এখানে। তারপরে 19 এর মধ্যে কি দেখেন? 18 মধ্যে একই অবস্থা চক্ষুপথে রূপ উপস্থিত হলেই। আচ্ছা, এগুলো সবগুলো বানতে ওই চোখের রূপের কথা বলতেছে, কানের রূপ বা অন্যান্য রূপগুলো না। না শুধু একটা আমাদের কথা এটা না, চারবার লেখার কারণ কি? একই জিনিসকে চারবার লিখতেছে কেন? এটা আমরা পড়তেছি কিন্তু দুইবার লিখতে পারতো, দুই রকমের দুই ডিজাইন, এখানে কিন্তু লেখা হয়েছে চারবার। হয়তো কোনো লেখার মধ্যে একটু ওই বিষয়টা আমরা খোঁজার চেষ্টা করতেছি আর কি। এটা খোঁজার চেষ্টা করতেছি। তারপরে এরকম তো অনেক সময় আমরা বইকে আগেও দোষ দিয়েছিলাম, পরবর্তীতে আবার সমাধানও হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটছে। আমাদের বোঝার সমস্যা হচ্ছে। এগুলো আমি যতটুকু বুঝতে পারতেছি, এগুলো অতীত দোষ দিয়ে লাভ নাই বলতে এরকমও না। বনবান্তে বলতেছে যে বনবান্তে এবং যারা অভিধর্ম গবেষক আছেন তাদের মতে হচ্ছে যে অভিধার্মিক জ্ঞান না থাকলে বা অভিধর্ম না বুঝলে ওনারা অনুবাদ করলে এগুলো আক্ষরিক অনুবাদ হবে, কিন্তু মানে বুঝার মতো উপায় থাকবে না। আক্ষরিক অনুবাদ হবে, তবে সব অনুবাদগুলো যে এখানে মানে সরাসরি যে পাবে, এটা গুগলিও পাবে না বা কেউ পাবে না। অনুবাদকগণ এটাকে কি বলা হবে বাংলায় এরকম পাবে না। কিন্তু ওনার কাছে যদি অভিধর্ম তথ্য যদি থাকে, এই জায়গাতে কি লিখলে এটা যথাযথ হবে তিনি করতে পারবেন। একদম গোড়া থেকে বুঝলে তো এটা লিখবেন, না হলে কেমনে লিখবেন? সেটাই বলতে, এই জন্য এটা বনবান্তে প্রায় সময় বলতেন। যেমন তো ওই কথাবার্তা দেখাটা পাঠাছিলাম, তো ওইখানেও বলা আছে, বনবান্তে বলছিল। বনবান্তের সময় আমি খুব একটা শুনি নাই, মানে বুঝতে পারি না বিদায় আর কি। তো এই দেখে শুনছিলাম যে ওইখানের মধ্যে যা শুনছি, এখানে দেখলাম বান্তে যেগুলো বলছিল এগুলো ক্লিয়ার ছিল আর কি, ওখানে বলছে এরকম কিছু। এটা মনে হয়
বর্তমান ভবিষ্যতে এগুলো নিয়ে হ্যাঁ অতীতের শোনা রূপ বা দেখা রূপ, অতীতে বর্তমানে দেখা দেখেছিলাম রূপ। সেটাও রূপ, বর্তমানে দেখবে সেটাও রূপ, ভবিষ্যতে দেখবে সেটাও রূপ। হুম তিন কালে না পাচ্ছি এটা আমরা। তিনকালের রূপটা বলতে এটা বলতে আমরা এমনি আইডিয়া করতে পারি, কিন্তু আমরা অন্য কোনো একজন বান্দার থেকে, ওই যে আপনি বলছেন আমাদের সদ্যবার বান্দার থেকে জিজ্ঞেস করার জন্য, অথবা এরকম জানে এরকম আরেকজন বান্দার সাথে আলোচনা করলে হয়তো বা ক্লিয়ার হতে পারে। আমরা যেহেতু জানি না, আইডিয়া করে একটা ভুল বলা উচিত হবে না। না ভুল বলতেছি না, 4টা লিখলো কেন, চতুষ্ক তো না, এটা চিন্তা করতেছি। যাই হোক, তাইলে আমরা 19-এর মধ্যে তো একটু লম্বা দেখা যাচ্ছে এটা। বানতে হ্যাঁ 19 লম্বা দেখা যাচ্ছে। এখানে মনে হয় কোনো কিছু একটু ইয়ে আছে। এখানে এখানে বিজ্ঞানও লেখা হয়েছে বানতে। এখানে এটা পড়বে, হ্যাঁ এটা পড়ে দেখো। সেই রূপ আয়তন রূপ কিরকম? যেই রূপ 4 মহাভূত হতে উৎপন্ন বর্ণপ্রভা সনিদর্শন সপ্রতীক নীল, হলুদ, লাল, সাদা, কালো, হালকা লাল, মঞ্জিষ্ঠা, অর্থাৎ নীল, হলুদ, লাল, সাদা এই রংগুলোর মিশ্রিত রং। হালকা সবুজাভ হলদে, হলদে রং, কচি আমের রং, লম্বা, বেটে, ছোট, বড়, গোল, মুরগির ডিমের মতো গোলাকার, 4 অংশযুক্ত, 6 অংশযুক্ত, 8 অংশযুক্ত, 16 অংশযুক্ত, নিচ, স্থল, ছায়া, রোদ, আলো, অন্ধকার, কালো মেঘ, হিম বা তুষার, ধোঁয়া, ময়লা, চন্দ্রমণ্ডলের বর্ণপ্রভা, সূর্যমণ্ডলের বর্ণপ্রভা, স্বর্গের দেবপুত্রের বিমান তথা দিব্য প্রসাদের বর্ণপ্রভা, কাংসের তৈরি জিনিসের বর্ণপ্রভা, মণিমুক্তা বৈদুর্যের বর্ণপ্রভা, সোনার উপর বর্ণপ্রভা, অথবা 4 মহাভূত হতে উৎপন্ন হয়েছে এমন বর্ণপ্রভা, সনিদর্শন সপ্রতীক অন্য যা কিছু রূপ আছে, যেই রূপ ও চোখে ভিত্তি করে চক্ষু সংস্পর্শ উৎপন্ন হয়েছিল। যেই রূপ ও চোখে ভিত্তি করে চক্ষু সংস্পর্শ উৎপন্ন হয়েছিল, চক্ষু সংস্পর্শ হতে যা উৎপন্ন হয়, আচ্ছা উৎপন্ন হবে, বা চক্ষুপথে রূপ উপস্থিত হলেই উৎপন্ন হয়ে থাকে, যেই রূপ ও চোখে ভিত্তি করে চক্ষু সংস্পর্শ হতে জাত বেদনা, সংজ্ঞা, চেতনা, চক্ষু বিজ্ঞান উৎপন্ন এখানে হয়েছিল, 50 ফুটে নিয়ে আসছে বানতে। উৎপন্ন হয়, উৎপন্ন হবে, বা চক্ষুপথে রূপ উপস্থিত হলেই উৎপন্ন হয়ে থাকে, যে চক্ষে ভিত্তি করে রূপালম্বন চক্ষু সংস্পর্শ উৎপন্ন হয়েছিল, উৎপন্ন হয়, উৎপন্ন হবে, বা চক্ষুপথে রূপ উপস্থিত হবেই হলেই উৎপন্ন হয়ে থাকে, যে চক্ষে ভিত্তি করে রূপালম্বন চক্ষু সংস্পর্শ হতে জাত বেদনা, সংজ্ঞা, চেতনা, চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়েছিল, উৎপন্ন হয়, উৎপন্ন হবে, বা চক্ষুপথে রূপ উপস্থিত হলে উৎপন্ন হয়ে থাকে, এটাই রূপ, এটাই রূপায়তন, এটাই রূপধাতু, এই হচ্ছে সেই রূপায়তন রূপ। মানে হ্যাঁ ঠিক আছে। রূপটা তো আপনার বর্তমান ভবিষ্যৎ অতীত 3টা থাকবে তো এখানে। আর এখানে লাস্টে এখানে পঞ্চস্কন্ধকে পুরোটা ইয়ে করে দিচ্ছে। চক্ষুতে আশ্রয় করিয়া, সেই রূপালম্বন চক্ষুতে আশ্রয় করিয়া উৎপন্ন হচ্ছে। তো এটা চক্ষুতে আশ্রয় করিয়া বাকি পঞ্চস্কন্ধ উৎপন্ন হইতেছে, এটা আর কি না? হ্যাঁ সেটাই। হ্যাঁ, তো এটা এমনি যুক্ত হয়েছে, রূপের বিষয় না। রূপকে কেন্দ্র করে তো হবে মাত্র পঞ্চস্কন্ধ। রূপ এবং এই চক্ষুকে কেন্দ্র করে বাকিটা এভাবে উৎপন্ন হয়, এটা দেখানো হয়েছে আর কি। পঞ্চস্কন্ধ এটা তবে চক্ষুর সাথে রূপের সংস্পর্শ হওয়ার ফলে এই যে আমাদের পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়, এভাবে তো আমরা আমাদের করতেছি, আমরা কি জানি চক্রে ঘুরতেছি, এটার কারণেই। এটাই তো মেইন মানতে। এভাবে আমাদের কর্ণ, শব্দ, এগুলো শব্দ, তারপরে কি রস, মানে আমাদের যেটা জানার বোঝার সেটাও এখানে আনা হয়েছে, শুধু রূপের মধ্যে সীমাবদ্ধ থেকে যায় নাই। রূপ বোঝানো হয়েছে শুধু অতটুকু না, পুরা রূপের কারণে কি কি অবস্থা তৈরি হচ্ছে
রূপ এবং চক্ষু মিলিত হয়ে কি কি কাণ্ড কীর্তন হচ্ছে এগুলো সব এখানে চলে আসছে এটাতে না। হ্যাঁ বন্ধু। রনি বড়ুয়া এই 620টা পড়েন। আছে না নাই? মিউট আসতে করেন, মনে হয়। মিউট করেন। হ্যাঁ মানে 620 হ্যাঁ সেই রূপ শব্দায়তন কিরূপ হইয়া থাকে, যে শব্দ চারি প্রকার মহাভূতকে গ্রহণ করিয়া অপ্রমাণ সাধন বেদী শব্দ, মৃদুমঙ্গ শব্দ, প্রবণ শব্দ, গীত শব্দ, বাদ্য শব্দ, সম্বোধনের বা করতাল শব্দ, হস্ত বা করতাল বা হাততালি শব্দ, সত্যগণের ঘোষণা বা জয় দক্ষিণী শব্দ, লহদি ধাতু সমূহের সংঘর্ষ বা সংগঠক, আঘাতপ্রাপ্ত শব্দ, বাতাসের শব্দ, জলের শব্দ, মনুষ্য শব্দ, অমনুষ্য শব্দ আর অন্যান্য যাহা কিছু এটা কি চারি প্রকার মহাভূতকে গ্রহণ করিয়া অপ্রমাণ সাধন করিয়াছে, যে অপ্রমাণ সাধন শব্দ অপ্রমাণ সবাদ সবাদ সাধন নয়, সবাদ স্রোত বা কর্ণদ্বার শুনিয়াছে অথবা শুনে অথবা শুনিবে অথবা শুনিয়া থাকে, ইহাই শব্দ, ইহাই শব্দায়তন, ইহাই শব্দ ধাতু, ইহাই সেই রূপ শব্দায়তন। মানে তো আমার চোখ দেখতে কষ্ট হয়, জুম করে করতেছে। আচ্ছা দুঃখিত। উপাসক এটা তো আমরা বুঝছি তো না? হ্যাঁ বলতে মনে হচ্ছে বোঝা যাচ্ছে এখানে তো সব শব্দগুলোকে ইয়ে করা হচ্ছে আর কি। হ্যাঁ কোনো সমস্যা নাই। তাহলে 21, 22, 23টা আবার লম্বা করে ওই শর্ট আনা হয়েছে। দরকার আছে আর পড়ার? তো ওখানেও একইভাবে ইয়ে করেছে আর কি, পঞ্চস্কন্ধ কি উৎপন্ন হয় এটা বোঝানো হয়েছে আর কি। এখন সবাই কি বলে দরকার আছে কুটু বাবু? না ঠিক আছে বন্ধু। ঠিক আছে তাহলে 624 উপাসিকা পাপড়ি বড়ুয়া। গন্ধ অবলম্বন। হ্যাঁ একটা পড়বো আর কি, আর বাকিগুলো সব তো একই। সেই গন্ধ আলম্বন রূপ কিরকম, যে গন্ধ চার মহাভূত হতে উৎপন্ন, অনিদর্শন, অপ্রতিগ, মূল গন্ধ, সার গন্ধ, গাছের চামড়ার গন্ধ, পাতার গন্ধ, ফুলের গন্ধ, ফলের গন্ধ, সিদ্ধ করা হয়নি এমন কাঁচা জিনিসের গন্ধ, পচা মাছ মাংসের গন্ধ, সুগন্ধ, দুর্গন্ধ অথবা চার মহাভূত হতে উৎপন্ন হয়েছে এমন অনিদর্শন সপ্রতিগ গন্ধ আছে, যে অনিদর্শন সপ্রতিগ গন্ধটিকে অনিদর্শন সপ্রতিগ নাকি সপ্রতিগ নাক দিয়ে ঘ্রাণ নিয়েছিল, ঘ্রাণ নেবে বা নাসিকাপথে গন্ধ উপস্থিত হলেই ঘ্রাণ নিয়ে থাকে, এটাই গন্ধ, এটাই গন্ধ আয়তন, এটাই গন্ধ ধাতু, এই হচ্ছে সেই গন্ধ আয়তন রূপ। হ্যাঁ ঠিক আছে, এটা তো ইয়ে আছে কি আর কি। অপক্ষ গন্ধ এটা কি? মানে অপক্ষ মানে এখনো পাক করা হয় নাই আর কি, পাক করা হয় নাই, রান্না করা গন্ধ হয় আছে। নাই। আচ্ছা শুটকির গন্ধ লিখে নাকি কোথায়? আচ্ছা না শুটকি আছে না, চর্মগন্ধ, পত্রগন্ধ। আচ্ছা তারপরে হচ্ছে যে গন্ধ আয়তন, এটা ডেঞ্জারাস। রস আয়তন 628।
পড়বো কান্তে? হ্যাঁ, 628 পড়ো। সেই রস আয়তন রূপ কিরকম? যেই রস 4 মহাভূত হতে উৎপন্ন অনিদর্শন অপ্রতীক গাছের মূল রস, গাছের ঢালের রস, বাকলের রস, পাতার রস, ফুলের রস, ফলের রস, অম্ল, মধুর, তেতো, কটু, নোনতা, খার, ঝাঁঝালো, কষালো, সুস্বাদু, স্বাদহীন অথবা 4 মহাভূত হতে উৎপন্ন হয়েছে এমন অনিদর্শন সপ্রতীক রস আছে। যে অনিদর্শন সপ্রতীক রসকে অনিদর্শন সপ্রতীক জীব দিয়ে আস্বাদ অনুভব করেছিল, আস্বাদ অনুভব করে, আস্বাদ অনুভব করবে বা জিহ্বাপথে রস উপস্থিত হলেই আস্বাদ অনুভব করে থাকে। এটাই রস, এটাই রসায়তন, এটাই রস ধাতু, এই হচ্ছে সেই রসায়তন রূপ। মানতে হুম। এগুলো তো বিবেচনা, তাই না? হ্যাঁ, বিবেচনা না। হ্যাঁ, তাহলে জিভে দ্বারা আস্বাদন, এটা তো তাহলে এটা কিরকম হচ্ছে যে এটা মনেন্দ্রিয় মনের, বিপাশানা বলতে আপনি কি বুঝেন? মানে আমাকে একটু এগুলো কখনকার কথা? বলেন। না, এমনি বিপাশানা বলতে আপনি কি বুঝেন? এটা একটু করে বলেন। আচ্ছা, বিবেচনা বলতে আমি ভাবনার কথা বলতেছি। বুঝলাম, মানে বিপাশানা কাকে বলে আমাদেরকে একটু বলেন। আমি বলতে পারবো, অসুবিধা নাই, আপনি জানেন তো, বলেন। বলতে পারতেছি না তো, জানলে বলে গেছি। উপাসিকা রিঙ্কু বড়ুয়া। কান্তে বলেন, বিপাশানা সম্পর্কে একটু বলেন। বিপাশনা বলতে ভাবনা, আমরা যখন যেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিশ্লেষণ করে করে ভাবি সেটা। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমাদের আমেরিকান উপাসিকা বিপাশনা বলতে বলতে আমরা বুঝি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরকে যে ভাবনা করি, সমস্ত শরীর সম্বন্ধে যা জানি, প্রত্যেকটা অঙ্গ সম্বন্ধে ওইটাকে আমি বিপাশনা মনে করি। আর্যশ্রী বড়ুয়া তো জিজ্ঞেস করতে মানা করেছে। ঠিক আছে, আপনি শুনে থাকেন। তারপরে আমাদের এই রানাবাবু বলেন। যে ভাবনাটা করা থাকে সেটা মানে মনোযোগ সহকারে জিনিসটাকে অনুভব করা, এটাকে সৎ জ্ঞানে দেখাটাই বিপাশনা মনে করি আমি। তারপরে রনি বড়ুয়া বলতে চাচ্ছেন? মানতে বন্দনা মানে আমাদের জীবন চলার পথে আমাদের সর্বেন্দ্রিয় দ্বার দিয়ে যা কিছু উৎপন্ন হয় প্রতিনিয়ত, সমস্ত কিছুকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে জানে, ওইটাকে গ্রহণ করাকে, কোনটা ভালো কোনটা মন্দ ওইটাকে গ্রহণ করাকে আমি মনে করি বিপাশনা। সুশান্ত বাবু। হ্যাঁ বন্ধু, আমাদের দেহ ও মনের কার্যকলাপ গুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখে বিশেষভাবে দর্শন করাকেই বিদর্শন। আমাদের জয়দত্ত বাবুর বোনের নাম কি যে ভুলে গেছি। নমিতা বড়ুয়া। আমাদের সর্বেন্দ্রিয় দিয়ে যা উৎপন্ন হয় আর কি,
এগুলো কি বিশেষ ভাবে জানা, মানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে জানাকে বিদর্শন বলা হয় না? হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই পাপড়ি বড়ুয়া। বলতে আমি ওরকমই বলবো, সর্বেন্দ্রিয় দ্বার দিয়ে যখন যে আলম্বন উপস্থিত হয় সেই আলম্বনের যথাযথ স্বভাব বুঝতে পারা, জানতে পারা, এটাকেই বিদর্শন বলে। সুকুমার বাবু। বিদর্শন না, আমরা বিপাশনার কথা বলতেছি না? ওটাই। সুকুমার বাবু। ঠিক আছে, বলতে ওই যে আমাদের শরীর ইন্দ্রিয়ের মধ্যে যা যা উৎপন্ন হয়, শরীরের রূপ এবং নামকাইয়ের মধ্যে যা যা উৎপন্ন হয়, চারি মহাভূত থেকে অর্থাৎ যে যে উৎপন্ন হয় সেগুলো অর্থাৎ একদম পুঙ্খানুভাবে জানা যাচ্ছে বিপাশনা বলতে। বাবু বলেন। বলতে বিদর্শন ভাবনা যদি হয়ে থাকে তাইলে আমাদের কি করতে হয়, আলম্বনের যথা স্বভাব মানে উদয় বিলয়কে দেখে ওনার অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে জানতে পারাটাই হচ্ছে মূলত বিদর্শন ভাবনা। এটা আমার মনে হয় আর কি এরকম, মানে নাম রূপের মধ্যে যে সমস্ত অনুসরণ দ্বার দিয়ে উৎপন্ন হয় এগুলোর উপরে এগুলোর উদয় বিলয় বুঝতে পারাটা হচ্ছে নিদর্শন ভাবনা। সবাই খুব সুন্দর করে বলেছেন, আর যাদের টুকটাক কিছু গাবলা থাকলেও প্রত্যেকের আলোচনার মধ্য দিয়ে আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন। হ্যাঁ, এভাবেই মানে সকলের সহমতে অনেক কিছু বিষয় জানা যায়। তাহলে বিপাশনা আর কি হচ্ছে এখন? বিপাশনা ভাবনা বিশেষভাবে দর্শন, হচ্ছে যে বিদর্শন। হ্যাঁ, বিশেষভাবে দর্শন বা বিদর্শন বা যথাযথ দর্শন বা ঠিকঠাক দর্শন, তাহলে বিপাশনা নির্ভুল দর্শন, এগুলো সবগুলো একই কথা। আমি এখন যে কথাগুলো বললাম এগুলো সবগুলো একই কথা। নির্ভুল দর্শন, দাদা বলতে চাচ্ছে যে অর্থাৎ রসায়তনটা কিভাবে মানাতে, যে মানে চিন্তা করবে, ওটা বলার জন্য এত লম্বা করতেছি আর কি। এটা বলার জন্য লম্বা করছি। এটা কখনের ওইটাই তা মূলত হচ্ছে যে পঞ্চস্কন্ধের মধ্যে অথবা নাম রূপের মধ্যে, পুরো জগতের মধ্যেই পুরো নাম রূপ ছাড়া কোনো কিছু নাই আর, বা পঞ্চস্কন্ধ ছাড়া কোনো কিছু নাই আর। আছে কি জগতের মধ্যে পঞ্চস্কন্ধের বাইরে আর কোনো কিছু আছে? পঞ্চস্কন্ধের বাইরে কিছু নাই, বা নাম রূপের বাইরেও কোনো কিছু নাই। সুতরাং এবার বলা হচ্ছে যে এই নাম রূপের মধ্যে নাম রূপের অনিত্যতা দেখার চেষ্টা করি, যে আমরা তো চেষ্টা করতেছি যে এখন বিদর্শন ভাবনা করা হয়ে গেলে এরপরের মুহূর্তে কিন্তু শ্রোতাপত্তি মার্গফল, যে মুহূর্তে প্রথমবারের মতো করা হয়ে যায় এরপরের মুহূর্তে কিন্তু শ্রোতাপত্তি মার্গ এবং এরপরের মুহূর্ত ফল আমরা করার চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত। যে মুহূর্তে করা হবে সেই মুহূর্তের পরের মুহূর্ত কিন্তু হয়ে গেছে। এটা একবার দেখলে হয়ে যায়, যে দেখেছেন একবার দেখতে পারলে মানে অনিত্য রূপে যদি আপনার কাছে একবার প্রতীয়মান হয়, প্রমাণিত হয়, দুঃখ রূপে প্রমাণিত হয়, অনাত্মা রূপে প্রমাণিত হয়, হওয়ার পরক্ষণেই হচ্ছে আপনি শ্রোতাপত্তি মার্গ লাভ করেছেন। এর পরবর্তী চিত্তক্ষণ ফল। হ্যাঁ, তো এটা আমরা চেষ্টা করতেছি যে আচ্ছা যাই হোক, তাহলে নাম রূপের যথাস্বভাব দর্শন করাকে বিদর্শন বলে, অথবা যথাস্বভাব কি বললে তখন আপনি বলবেন যে যথাস্বভাব হচ্ছে অনিত্য দুঃখ অনাত্মা।
নাম এবং রূপের মধ্যে অনিত্য দুঃখ অনাত্মা প্রমাণ করতে পারা হচ্ছে নিদর্শন। এটা তা আমাদের উদ্দেশকের যেটা প্রশ্ন এখানে এই নাম রূপ, এই নাম রূপকে এখানে পুরো আনা হয়েছে। এই নাম রূপ কিভাবে আবার সংগঠিত হয়ে যায় দুইয়ের সমন্বয়ে, জিহ্বার সঙ্গে রসের সংস্পর্শ হয়ে বেদনার উৎপত্তি হয়েছে। তারপরে বেদনা থেকে কি দেখালো আবার সংস্কার হবে বলতে এ, বেদনাতে না, এখানে যেটা লেখা এখানে এখানে বেদনা দিয়ে কিন্তু ডট দেওয়া হয়েছে, তার মানে পুরোটা বিষয় আছে, বুঝছেন? বেদনা পূর্ববৎ সংজ্ঞা চেতনা পূর্ববৎ জিহ্বা বিজ্ঞান উৎপন্ন হইয়াছে। হ্যাঁ, বেদনার কারণে তৃষ্ণা, বেদনার কারণে তৃষ্ণা উৎপন্ন হইতো না বলতে বেদনার কারণে হচ্ছে তৃষ্ণা। হ্যাঁ, তৃষ্ণার কারণে উপাদান, আর উপাদানের কারণে ভব, ভবের কারণে জন্ম, জরা ব্যাধি মরণ, এইভাবে ঘুরতেছে। আর এখানে হচ্ছে যে এখানে যেটা ইয়া হলো একদম প্রথমটাতে সুন্দর করে লেখা ছিল, পূর্ববৎ লেখা ছিল না সেখানে। অর্থাৎ এখানে আপনি অনাত্মা যে বিষয়টা আমরা বলতেছি, আপনি এই আলোচনাগুলোর মাধ্যমে অনাত্মা খুঁজে পাবেন। আমরা আমাদের যে দেহ বলি বা মন বলি বা নাম বলতেছি, এই নাম এবং রূপের সৃষ্টি 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান থেকে। তাহলে ওই প্রতিসন্ধি বিজ্ঞানগুলো কিভাবে আসলো? এই প্রতিসন্ধি বিজ্ঞানগুলো এই বিজ্ঞানের থেকে সেই প্রতিসন্ধি বিজ্ঞান হয়েছে। বুঝা গেছে ব্যাপারটা? কুটুবাবু বুঝছেন? এখানে দেখেন লাস্টে বিজ্ঞান পর্যন্ত হয়েছে না? এই বিজ্ঞানের, আমরা তো সবগুলোই বিজ্ঞান, কিন্তু এগুলো থেকে নির্দিষ্ট বাছাইকৃত 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান আমরা পেয়েছিলাম, মনে আছে সবার? যেগুলো প্রতিসন্ধি দান করতে পারে। তাহলে আমাদের সেই প্রতিসন্ধি বিজ্ঞান হচ্ছে এটা কর্ম আর কি। এই কর্ম আবার কর্মজ রূপ তৈরি করে, মানে এই রূপের উৎপত্তি। তাহলে ওই ঘূর্ণন প্রক্রিয়াটা পুরো বুঝেছেন এখন? এই বিজ্ঞানই আমাদেরকে পুরোই এভাবে আবার সরকার মতো করে দিয়ে থাকতেছে। বুঝছেন না? বুঝেন না এখনো? না দাদা প্রশ্ন করছিল যে বান্তে ওটা কিভাবে স্মৃতি করবে, অর্থাৎ আমরা যখন ঠান্ডা অনুভূতি হয় ঠান্ডা, এটা থেকে আরেকটা আবার খুঁজতেছি যে এটা বুঝতে হবে স্মৃতির মূল বিষয়। আমরা তো আমাদের এটা সহজ মানুষদের জন্য এক প্রকার, এটা সহজ মানুষদের জন্য, বা আমি এত জটিলতা যেতে চাই না। আমি শুধু আমার এখানে ইয়ে হচ্ছে মশা কামড়াচ্ছে, যে আমি এটা মশা কামড়াচ্ছে, এটাকে আমি মশা কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে, এটা প্রাথমিক পর্যায়ে, বুঝছেন? যখন তিনি চিত্ত যখন ক্রমে উন্নত হয়, তখন উনি তো এটা না, তখন এটার গভীরে চলে যায়। গভীর বলতে পুরো অনুভূতিকে তিনি নিয়ে ভাবেন। এটা অটোমেটিক হয় অবশ্য, এটা ওনার কাছে আগে থেকেই বিদ্যা শিক্ষা নাই, তাই বলে উনি জানবে না, অত গভীর পর্যন্ত যাবে না, এরকম না ব্যাপারটা।
এটা ওই প্রথম অবস্থায় এগুলো করতে করতে ক্রমশই গভীরে চলে যায়। যেমন আমাদেরকে শ্বাস-প্রশ্বাসের ভাবনা করতে দিয়েছেন ভগবান বুদ্ধ। লম্বা শ্বাস, বাটি শ্বাস এগুলো দেখো। কিন্তু এগুলোকে দেখতে গিয়ে ক্রমে একটা গভীরতার মধ্যে পৌঁছে যায় সাধক অটোমেটিকভাবে নিজেই। অটোমেটিক ভাবেই সেইখানে বিচার উৎপন্ন হয় একেকজনের একেকভাবে। বিচার উৎপন্ন হতে থাকে এটা নিয়ে। ঠিক একইভাবেও এখানেও বিচার যখন উৎপন্ন হয়, এই যে মশার উদাহরণটা দিলাম, মশা কামড়াচ্ছে। এখানে তিনি এই রূপ নিয়ে এবং নাম নিয়ে সবিস্তারে তিনি গবেষণা করে, বিচার করে শেষ অবধি পৌঁছে যান। কোথায় শেষ অবধি? অনিত্য দুঃখ অনাত্মা পর্যন্ত তিনি পৌঁছে যান। আর এখন এখানে আমাদের স্মৃতির বিষয় কি? উপাসক বলতে চাচ্ছে যে আমাদের এখানে স্মৃতির বিষয় কি? আমরা প্রাথমিক স্মৃতির বিষয় হচ্ছে যে আমার এখন জিহ্বাতে স্বাদ লাগতেছে। যেমন লাগে তেমন আপনি জানতে থাকেন। এই স্বাদটাকে একটু গভীরভাবে নিরীক্ষণ করতে থাকেন। এই স্বাদটা হ্যাঁ, এই স্বাদ এটা আমার আসতেছে কোথায়? মন আয়তনে। হ্যাঁ। এটা হ্যাঁ। প্রাথমিক কাজ হচ্ছে যে আপনি শুধু স্বাদটাকে এক মনে নিরীক্ষণ করে থাকবেন, দেখবেন স্বাদের পরিস্থিতি, স্বাদ কিভাবে উৎপন্ন হচ্ছে, এগুলো ক্রমান্বয়ে আপনাকে ওই একাগ্র মানসিকতাই আপনাকে ক্রমান্বয়ে গভীরে নিয়ে যাবে। আর সেটা তো আমাকে নিয়ে যাবে যে, কিন্তু আমরা এখানে পরে ঢুকে যাচ্ছি যে এটা। সেখানে তো আমাকে অটোমেটিক নিয়ে যাবে। আমি ওটা মনে পড়া, ওটা ওই কালকের কথাটা, ওই যে কিছুদিন আগে যেটা কথা ছিল, তাহলে আমার পূর্বের কথাটা মনে পড়া মানে এটা আমার মনের কাজ। পূর্বের কথাটা মনে পড়া মানে এটা মনের, ওই স্বাদ বলেন, গন্ধ বলেন, কিংবা দেখা বলেন, এটা মনে পূর্ব সংস্কারের কাজ। এটা মনের ধর্মতা। হ্যাঁ, মনের ধর্মতা, মনায়তন। ওইটার থেকে বের হওয়াটা হচ্ছে যে বর্তমান এই মুহূর্তে আমার কাজ, মানে বিপাশনা। বের হওয়ার তো কোনো ব্যাপার বের নাই। হওয়া বলেন কিংবা অনিত্য দুঃখ অনাত্মার ইয়েতে আসা, মানে আমার বিপাশনা ওইটাই তো না। বান্ধব করে বলতে চাচ্ছে যে ওনার আগে গতকালকে আমি একটা খাবার খাইছি, খুব সুস্বাদু খাবার, ঠিক আছে? এটা এখন মনে পড়ছে। এখন এখান থেকে মনে পড়লে এটা যদি ভাবিত হয়, লোকটা সৃষ্টি হয়ে যায়, তাহলে এটা ওনার আটা সৃষ্টি কর্ম সংস্কার সৃষ্টি হয়ে যাবে। এখান থেকে উপায় কি বের হওয়ার? আয়তনটা তো মুক্ত, ওইটাই তাই না? ওখানে বের হবে কি ভাই, সেটা বলতে চাচ্ছি উনি। এই যে এখন এটা বের হওয়ার জন্য 4-5টা মনে হয় উপাসক সুকুমার বাবুর কাছে মনে আছে এগুলো। কিছু বিষয় আছে যে এটার ব্যতিক্রমতা দেখে, বিরূপ অবস্থাগুলো দেখে আমাকে এগুলো বর্জন করতে হবে। আবার কিছু বিষয় আছে যে এটা দুঃখতা দেখে বর্জন করতে হবে। আবার এটা সর্বশেষ পর্যায়ে পরিস্থিতি হচ্ছে যে বিপাশনা করে বর্জন করতে হবে। অনিত্যতা বের করা। মানে এটা একদম ফাইনাল যেটা আমরা এখন পড়তেছি আর কি। এটার আগেও আমাদের আরো প্রধান পদ্ধতি আর কি, যেগুলো আমার চিত্তের আসব, চিত্তের সমস্যা বা যেটা নিয়ে আমি সমস্যায় পড়ি প্রতিনিয়ত, যেটা আমার বর্জন করা উচিত, এটা কিছু বর্জনের মাধ্যমে, কিছু অদর্শনের মাধ্যমে, কিছু অশ্রবণের মাধ্যমে, এরকম করে আমরা পেয়েছি এগুলো। লাস্ট ফিনিশিং হচ্ছে বিপাশনার মাধ্যমে। লাস্ট ফিনিশিং এটা বান্ধব আমি কি করি, এটা আমি আমার কথা বলতেছি আর কি। আমার কাছে যখন এরকম, আমার কাছে না, সবার কাছে এটা উৎপন্ন হয়, এটা উৎপন্ন হয়ে আসছে। এটাকে এখান থেকে বের হওয়াটাই মূল বিষয় আমাদের সবার। এখানে বের হতে পারলেই আমরা অনেকটা এগিয়ে যাব। আমি কি করি, আমার কাছে এরকম কোনো কিছু সৃষ্টি হলে আমার তৎক্ষণাৎ মনে হয় এই বিষয়টা এটা একটা রূপ উৎপন্ন হয়েছে, এটা বিলয় হয়ে যাবে, এটা তার ধর্মতা। সবসময় পারি না, মানে প্রায় সময় আমি এটা করার চেষ্টা করি এবং এটাতে আমি মোটামুটি করতে পারি। এরকম এভাবে আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করি। তো দেখি এটা করলে আমার ওই যে মানে কিছু আসার পরে ভাবিত হইলে তখন অনেক কিছু চিন্তা চলে আসে,
তখন মানে ইয়ে হয়ে যায়, তখন দেখি যে না এটা করলে আমি কি আমি দুঃখটাকে বরণ করতেছি, অকুশল আমার সৃষ্টি হচ্ছে। এটা বিপাশনা পর্যায়ে তো পড়েনি না এখনো, এটা কিসে প্রহান প্রদান আছে, আমি প্রাণের পর্যায়ে, হ্যাঁ আমি মানে এটা ওইটা বর্জন করার একটা চেষ্টা হচ্ছে করি আর যে, কি। বর্জন করার চেষ্টা কি, এটা নানানভাবে চিত্তকে প্রবোধ করে বর্জন করার চেষ্টা, সম্ভব প্রচেষ্টা, হ্যাঁ। এটার ভবিষ্যৎ দেখে, এই বিষয়টার ভবিষ্যৎ দেখে আমি এটাকে বর্জন করেছি, সেটা একটা। হ্যাঁ ভাই, আচ্ছা, এটা আমরা বের করব কালকে, এখন আমার সঠিক মনে নাই। এটা আমি মানে এভাবে বর্জন বলতে করার, এটা থেকে বের হয়ে আসার উপায় কি, এটা মূল কথা তো এটা না, এটা থেকে বের হয়ে আসার উপায় কি। এটা পাবো না তার উপরে বলতে। ফাইনালি হয়ে গেছে, যেদিন বিপাশনা হয়ে গেছে সেদিন থেকে তো আমি আর ইয়ে করতে লাগবে না, অটোমেটিক ভাবে সেদিন সবগুলো এমনি বর্জন হয়ে গেছে। হ্যাঁ, সেটা ছাড়াও আমরা এই যে যেমন আমাদের শিলগুলো আছে, শিলগুলো ওগুলো বর্জনের জন্য, শিলগুলো কিন্তু সবগুলো ত্যাগের জন্য, অর্থাৎ আমাদের এই আসক্তি ক্ষয়ের জন্যই কিন্তু সম্পূরক আমাদের যে শিলগুলো আছে, ভিক্ষুদের গৃহীদের গৃহস্থশীল, ভিক্ষুদের ভিক্ষুশীল, এগুলো হচ্ছে যে ওটারই সম্পূরক কিন্তু। আজকে এতটুকু বানতে 38 হয়ে গেছে। আজকে অনেক সময় চলে গেছে বলতে। সমস্যা নেই, না গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অর্ধেকের আগে অতি গুরুত্বপূর্ণ বিষয় এটা বলতে গেলে। চিন্তা করি আপনি। তারপরে সুকান বাবু কি বলতে চাচ্ছিলেন মনে হয়? না বানতে ঠিক আছে, ঠিক আছে তাহলে অন্তে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব বুদ্ধ ধর্ম আরো সমুজ্জ্বল হোক এবং দীর্ঘস্থায়ী হোক, এই প্রার্থনা কামনা করছি। অনির্বাণ কাল অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে পারি, এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। ওকা